আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। 450 ড্রোন, 70 ক্ষেপণাস্ত্র, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা। লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। অস্ত্র সমর্পণের জন্য হামাসকে 2 মাসের আল্টিমেটাম দেবে শান্তি পরাষদ, দাবি ইসরায়েলি মন্ত্রীর। ইরানের শপিং মলে ভয়াবহ আগুন, হতাহত বহু মানুষ। তেল আবিবে বড় আঘাতের ছক, ইরান ও হিজবুল্লার গোপন ব্লুপ্রিন্ট ফাঁসে চিন্তিত নেতানিয়াহু। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নিই প্রতিটি সংবাদের বিস্তারিত। 450 ড্রোন, 70 মিসাইল, ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা। ইউক্রেনের 5টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা করেছে রুশীয় বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাতে জানা গিয়েছে, প্রায় 4 বছর ধরে চলমান এ যুদ্ধে এর আগে কখনো ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় এত বড় হামলা রুশীয় বাহিনী পরিচালনা করেনি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন, আগের দিন সোমবার ইউক্রেনের 5টি অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে কমপক্ষে 450টি বিস্ফোরকবাহী ড্রোন এবং 70টি বিভিন্ন পাল্লার মিসাইল ছুড়েছে রুশীয় বাহিনী। সোমবারে ইউক্রেনের প্রতি সমর্থন প্রদর্শন করতে কিয়েভ সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের মহাসচিব মার্ক রুটে। ন্যাটো মহাসচিবের এই সফরের প্রতিক্রিয়াতেই রুশীয় বাহিনী এ হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ডিটেক একটি বিবৃতিতে দাবি করেছে, সোমবারের হামলা ছিল ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থাকে লক্ষ্য করে চলমান বছরের সবচেয়ে বড় আগ্রাসন। রাশিয়া ড্রোন মিসাইল হামলায় কোম্পানির 10 জন কর্মচারী আহত হয়েছে বলেও জানিয়েছে ডিটেক। এমন এক সময় ইউক্রেনে এই হামলা চালালো রুশীয় বাহিনী, যে সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের বৈঠক চূড়ান্ত পর্যায়ে। মঙ্গলবারের টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনে এখন -16 ডিগ্রি তাপমাত্রা চলছে। রাতে প্রায় সময়ই তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সীমাহীন ভোগান্তি ও আতঙ্ক সৃষ্টি করতে সোমবারের এই হামলা চালিয়েছে রুশীয় বাহিনী। লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত। স্থানীয় সংবাদ মাধ্যম ফাওয়াসেল মিডিয়া জানিয়েছে, লিবিয়ার রাজধানী ট্রিপোলির দক্ষিণ পশ্চিমে প্রায় 136 কিলোমিটার দূরে জিনতান শহরে নিজ বাড়িতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় তিনি নিহত হন। লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। দেশটিতে কর্মরত আল জাজিরার প্রতিনিধি আহমেদ খালিফা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ফাওয়াসেল মিডিয়া জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ পশ্চিমে প্রায় 136 কিলোমিটার দূরে জিনতান শহরে নিজ বাড়িতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় তিনি নিহত হন। গত 1 দশক ধরে তিনি এই শহরটিকে নিজের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিলেন। 53 বছর বয়সী সাইফের মৃত্যুর খবরটি তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান নিশ্চিত করলেও তার মৃত্যুর সঠিক পরিস্থিতি বা এর নেপথ্যে কারা ছিল তা এখনও অস্পষ্ট। লিবীয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। সাইফের লিবিয়াতে সরকারি কোনো আনুষ্ঠানিক পদ ছিল না, তবে 2000 থেকে 2011 সাল পর্যন্ত তিনি তার বাবা নিহত মুয়াম্মার গাদ্দাফির পর দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। 2011 সালে লিবিয়ায় বিরোধী পক্ষের হাতে মুয়াম্মার গাদ্দাফি নিহত হন। তিনি কয়েক দশক ধরে দেশটি কঠোর হস্তে শাসন করেন। বিদ্রোহীরা ত্রিপোলি দখল করার পর লিবিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় 2011 সালে সাইফ জিনতানে ধরা পড়েন এবং বন্দী হন। 2017 সালে একটা সাধারণ ক্ষমার আওতায় তাকে মুক্তি দেওয়া হয়। পশ্চিমী শিক্ষায় শিক্ষিত এবং সুবক্তা হিসেবে পরিচিত সাইফ আল ইসলাম তার বাবার দমনমূলক শাসনের একটি প্রগতিশীল মুখ হিসেবে নিজেকে তুলে ধরতেন।
2000-এর দশকের শুরুতে পশ্চিমের দেশগুলোর সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2008 সালে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আরব বসন্তের সময় যখন লিবিয়ায় ভয়ঙ্কর হিংসা ছড়িয়ে পড়ে, তখনও তিনি বেশ সক্রিয় ছিলেন। 2011 সালের গণ-অভ্যুত্থানের সময় তিনি ঘোষণা করেছিলেন, আমরা লিবিয়াতেই লড়ব এবং এখানেই মরব। তিনি ওই সময় সতর্ক করেছিলেন যে লিবিয়ায় রক্তগঙ্গা বয়ে যাবে এবং সরকার শেষ বুলেট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সাইফের ছেলে নিহত। সাইফের বিরুদ্ধে তার বাবার শাসনকালে বিরোধীদের ওপর নির্যাতন এবং চরম হিংসার অসংখ্য অভিযোগ ছিল। 2011 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর লিবিয়ার আদালত তার অনুপস্থিতিতেও তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। 2017 সালে বন্দিদশা থেকে মুক্তির পর প্রাণনাশের আশঙ্কায় তিনি দীর্ঘ সময় জিনতানে আত্মগোপন করেছিলেন। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তবে ট্রাম্প এ মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না। এর বদলে তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চান, কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্ত অনুযায়ী চুক্তি করতে রাজি না হয়, তাহলে প্রেসিডেন্টের মনোভাব যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে বলে সতর্কতা দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। অ্যাক্সিওস জানিয়েছে, গত মাসের শুরুতে যখন ইরানে তীব্র সরকার বিরোধী আন্দোলন চলছিল, তখন দেশটিতে সামরিক হামলার চিন্তা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু এই মুহূর্তে তার হামলার তেমন ইচ্ছা নেই। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করেছিল, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়েবড়ে হবে না। কিন্তু কয়েক দিনের মধ্যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আসলে এবং সাধারণ মানুষ নতুন করে বিক্ষোভ শুরু করতে আগ্রহ হারিয়ে ফেলার পর ট্রাম্প হামলার পরিকল্পনা থেকে সরে আসেন। এরপরই ইসরায়েল চাপ দেওয়া শুরু করে। এর ফলশ্রুতিতে দখলদারদের সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে যান। সেখানে মার্কিন সেনাপ্রধান জেনারেল কেইনের সঙ্গে বৈঠক করেন তিনি। ইসরায়েলি সেনাপ্রধান তাদের হামলা ও প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে মার্কিন সেনাপ্রধানকে অবহিত করেন। এরপর ট্রাম্পের সঙ্গে মার্কিন সেনা কর্মকর্তা বৈঠক করেন, কিন্তু ট্রাম্প হামলায় সায় দেননি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তুরস্কে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকের আড়ালে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার কোনো পরিকল্পনা নেই, কিন্তু বৈঠকে যদি ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন না ঘটে, তাহলে যে কোনো সময় হামলা হতে পারে।